আমাদের যে তেল আমদানি হয় বা তার মধ্যে পেট্রোল আমরা পুরোটাই দেশে উৎপাদন করি আমাদের ইনগ্রেডিয়েন্ট দিয়ে এবং আমদানি করা মানে র মেটেরিয়াল দিয়ে। আবার অকটেনের একটা অংশ আমরা উৎপাদন করি, কিন্তু ডিজেল খুবই অল্প পরিমাণ আমরা লোকালি উৎপাদন করতে সক্ষম হই। তো আমাদের যে তেল আমদানি হয়, যদি আপনি মানে এই 6 মিলিয়ন টন জ্বালানি তেল যদি বছরে ধরেন, তার কিন্তু প্রায় 4.7 মিলিয়ন টনই ডিজেল। এই ডিজেলের 70% ব্যবহার হয় পরিবহন খাতে এবং বাকি 30% ব্যবহার হয় হচ্ছে কৃষি খাতে। তো তাহলে কিন্তু সহজেই অনুমেয় যে এই ডিজেলের দাম যদি বাড়ে, তার প্রভাব কিন্তু সব জায়গাতেই পড়ে। যেমন ধরুন, ওই দাম বাড়ানোর পর 115 টাকা প্রতি লিটার করার পরও ডিজেলে কিন্তু এখনকার দামে গভর্নমেন্টকে একটা বড় ভর্তুকি দিতে হচ্ছে। প্রতি লিটারে 60 টাকার উপরে ভর্তুকি দিতে হতো আমার বিবেচনায়, কারণ দুনিয়ার সর্বত্রই কিন্তু ডিজেলের দাম পেট্রোল এবং অকটেনের চেয়ে বেশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কারণ প্রসেস প্রক্রিয়ায় ডিজেল আসলে খুব কস্টলি জ্বালানি। তো এই ডিজেলটা আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, যেটা আমাদের মানে যে কোনো জায়গাতে দাম বাড়লেই জ্বালানির দাম কিন্তু দুই কারণে বাড়ে। একটা হচ্ছে আপনার সরবরাহ আছে, মানে সরি উৎপাদন আছে কিন্তু সরবরাহ বিঘ্নিত হচ্ছে। যেমন এই ইরান আক্রমণের পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়ে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো যেখানে সংকটে পড়লো, কারণ বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে মানে পরিবহন করা হয়, আর এশিয়ার যে জ্বালানি তার 80% পরিবহন করা হয় এখান থেকে। সো দাম যদি জ্বালানির বাড়ে, আপনি সেটা তেলের হোক, সেটা বিদ্যুতের হোক, সেটা গ্যাসের হোক, এর কিন্তু চেন এফেক্ট পুরো ইকোনমির উপর পড়ে এবং আপনার মানে দৈনন্দিন জীবনযাপনের উপর পড়বে। আপনি যে প্রসেস ফুডটা কিনছেন, এটা যে ইন্ডাস্ট্রি তৈরি করছে, সে হাই প্রাইস দিয়ে যখন জ্বালানি কিনছে বা তার পরিবহন ব্যয় যখন বেড়ে যাচ্ছে, সে তো নিশ্চয়ই তার পকেট থেকে দিচ্ছে না, এটা ভোক্তাদের উপরই চাপাচ্ছে। তো জ্বালানির দাম যে কোনো পর্যায়ে বাড়লেই মানে তার প্রভাব জনজীবনে পড়বেই। আর আমাদের মতন মানে আমদানি নির্ভর দেশে এই প্রভাব কিন্তু অনেক, কারণ বিশ্বে ছোটখাটো ঘটনা লেগেই যাবে। আজকে ইরান আছে, এর আগে আমরা 22 সালে যেটা রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করলো, তখন দামের সরবরাহ ছিল কিন্তু মানে দামের যে ঊর্ধ্বগতি সেটাতে সাফার করেছি। এবার জ্বালানি উৎপাদন আছে কিন্তু সরবরাহ বিঘ্নিত হওয়ায় দাম বেড়েছে। এটা কমে ব্রেন্ট ক্রুড $70 নেমে এসেছিল, এটা আবার $86 চলে গিয়েছে। তো এই মধ্যপ্রাচ্য কোন জায়গায় নিয়ে যাবে? আর বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো আসলে মধ্যপ্রাচ্যের জ্বালানির উপরে নির্ভরশীল। বাংলাদেশের বেরোনোর জন্য যেটা আমাদের সবুজ জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে গত 5 মাসে সরকার একটা বোল্ড স্টেপ নিয়েছে, যেটা হুমায়ুন রশিদ সাহেব বললেন, যে সোলারের উপর কর অব্যাহতি দিয়েছে, ইভির উপর কর অব্যাহতি দিয়েছে, এবং সরকার এবার একটা এফেক্টিভ ন্যাশনাল পলিসি নিয়েছে এক্সপানশন অন রিনিউয়েবল এনার্জি। সেখানে বলা হয়েছে 2030 সালের মধ্যে নতুন করে 10,500 মেগাওয়াট রিনিউয়েবল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ করা হবে, যাতে 2035 সালে গিয়ে যখন দেশের মোট বিদ্যুৎ চাহিদা হবে মানে 1,35,000 গিগাওয়াট ঘন্টা, মানে 1,35,000 গিগাওয়াট ইউনিট, তখন যাতে এর মধ্য থেকে 27,000 গিগাওয়াট ইউনিট রিনিউয়েবল এনার্জি থেকে পাওয়া যায়, সেটার জন্য সরকার একটা পরিকল্পনা চূড়ান্ত করেছে। এটা ভালো উদ্যোগ, কিন্তু এটা যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, এটাতে একদিন সময় নষ্ট না করে মনিটরিংটা সরকারকে জোরদার করতে হবে। আর সবুজ জ্বালানি বিচার করতে গেলে আমরা যে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সেন্ট্রালাইজড করে ফেলেছি, এটাকে কিন্তু আবার ডিসেন্ট্রালাইজড করতে হবে। আমরা আমাদের উপজেলাগুলোকে নিজস্ব জ্বালানি উৎপাদন কেন্দ্রে পরিণত করতে পারি। একটা উপজেলার যত চাহিদা, ওখানেই আমরা সোলার করে এবং সোলারের সাথে ব্যাটারি স্টোরেজ যুক্ত করে ওটা মেটাতে পারি।
কিন্তু মনে রাখতে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে ক্ষমতাসীন সরকার তার নির্বাচনী ইস্তেহারে বলেছিল তারা 5 বছরে কমপক্ষে 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করতে চান। কিন্তু এখন যে ট্রেন্ড গত 3 বছরে যেটা দেখা যাচ্ছে, কর্মসংস্থান তো তৈরি হচ্ছে না, বরং কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। তার কারণ শিল্প বন্ধ হচ্ছে, যার কারণে কমে যাচ্ছে। তো এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, আপনি গ্যাস, বিদ্যুৎ, আবার যদি শিল্প বিদ্যুৎ দিয়ে চালাতে চাই, আপনার সেই ইনফ্রাস্ট্রাকচার নাই, আপনি আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি দিতে পারছেন না। যেসব ইন্ডাস্ট্রি শুধু গ্রিড বিদ্যুতের উপর নির্ভর করে চলে, তারা দিনে 6 থেকে 8 ঘন্টা উৎপাদন করতে পারে না। আবার যারা ক্যাপটিভ পাওয়ার ব্যবহার করে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে, তারাও কিন্তু গ্যাস না পাওয়ার কারণে চাহিদার পুরো বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। তবে সব ধরনের শিল্পই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি চাইলেই মানে রাতারাতি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না, কিন্তু যাতে লং রানে এখান থেকে বেরিয়ে আসতে পারেন, সেটার জন্য কিন্তু আপনাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং এই সিদ্ধান্তের মূলে থাকতে হবে আমার নিজস্ব গ্যাস সম্পদ যেটা সীমিত আছে, সেটাকে আমরা অনুসন্ধান করব ব্যাপক ভিত্তিক এবং ব্যবহার করব। এবং আমাদের নিজস্ব কয়লা সম্পদ, আমাদের যে কয়লার মজুদ আছে তার পরিমাণ গ্যাসের বিবেচনায় প্রায় 67 টিসিএফ গ্যাসের সমান। সো কয়লা ব্যবহার করলে আমার আমদানি কমবে, তার কারণ আমি আমার যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে তা চালানোর জন্য বছরে আমাকে 20 মিলিয়ন টন কয়লা আমদানি করতে হবে। সো আবার একটা রিলিফ হয়তো বিদ্যুতে আসবে আমার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হলে, কিন্তু সেইটাকে আমি কতটা দক্ষভাবে কাজে লাগাতে পারবো সেটা ডিপেন্ড করবে আমার অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উপর। আর এই নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের পাশাপাশি পিকিং ডিমান্ড, কারণ ডে লাইটে যদি সোলারের লাইট পাই, এরপর যে পিক সময়ে মানে সন্ধ্যা থেকে যখন আমি সোলার পাবো না, তখন যে চাহিদা বাড়বে, এইটাকে আমি কিভাবে মেটাবো সেই পরিকল্পনাও কিন্তু সুদক্ষভাবে করতে হবে, না হলে নতুন আরেকটা সংকট তৈরি হবে।